স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন। আমাদের বিশেষ আয়োজন আজকে রয়েছে, বিশেষ আয়োজন স্বাস্থ্যবিধি চ্যালেঞ্জ শিরোনামে। আপনাদের সঙ্গে আছি আমি ইব্রাহিম পাঠান। বাংলাদেশের নিম্ন আয়ের মানুষ, বস্তিবাসী কিংবা গার্মেন্টস কর্মীদের মধ্যে শতকরা কত শতাংশ মানুষ নিরাপদ পানি পান করতে পারেন, অথবা শতকরা কতজন উন্নত স্যানিটেশন অথবা উন্নত স্বাস্থ্যাভ্যাসের সুবিধা পেয়ে থাকেন? সুনির্দিষ্ট তথ্য না থাকলেও এটা স্পষ্ট যে প্রান্তিক জনগোষ্ঠীর একটা বড় অংশই উন্নত স্বাস্থ্যাভ্যাস থেকে বঞ্চিত। তাদের জীবনমান উন্নত করতে কাজ করে যাচ্ছে ওয়াটার এইড, ইকোসোশ্যাল ডেভেলপমেন্টের মতো বিভিন্ন প্রতিষ্ঠান। এই নিয়ে আমাদের আজকের আলোচনা। আমাদের সাথে যুক্ত আছেন চেঞ্জ এজেন্ট সুমাইয়া আক্তার, তিনি আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ইএসডিএ নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ শহীদুজ্জামান, তিনি আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন। আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সৈয়দ আব্দুল হামিদ, ওয়াটার এইডের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান, লিন্ডেক্স এইচকে লিমিটেডের সাউথ এশিয়া রিজিওনাল সাস্টেনেবিলিটি প্রকল্পের ব্যবস্থাপক কাজী মোহাম্মদ ইকবাল হোসেন, লিথি গ্রুপের ডিরেক্টর লিথি মুনতাহা মহিউদ্দিন, এবং আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন শামীমা বেগম, প্রজেক্ট ম্যানেজার, অ্যাড্রেসিং ওয়াশ ক্রাইসিস ইন লো ইনকাম সেটেলমেন্টস অফ গার্মেন্ট ওয়ার্কার্স ইন মিরপুর। আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমরা যেটি শুরুতেই বলছিলাম যে মানুষের স্বাস্থ্য অভ্যাস পরিবর্তনে মূলত কাজ করছেন আপনারা। আমাদের সঙ্গে যারা অনলাইনে যুক্ত আছেন তারাও বড় ধরনের অবদান রাখছেন, আপনারা স্টুডিওতে আছেন, খুব বড় অবদান রাখছেন। একটু বলবেন যে আসলে সুমাইয়া আক্তার, চেঞ্জ এজেন্ট, আপনি তো মূলত এক ধরনের পরিবর্তনের অংশীদার, আপনার মাধ্যমে পরিবর্তনগুলো হচ্ছে, কিভাবে পরিবর্তন করছেন, কতটুকু পরিবর্তন সম্ভব হয়েছে এখন পর্যন্ত? আসসালামু আলাইকুম, আমার নাম সুমাইয়া আক্তার আর আমি একজন চেঞ্জ এজেন্ট। আমার যে এলাকায় আমি কাজ করতেছি, আমি টেকেবাড়ি এলাকায় কাজ করতেছি। তো আমাদের এলাকায় আগে যেমন স্বাস্থ্যবিধি নিয়ে মানুষ জানতো না এবং স্বাস্থ্য অভ্যাস সম্পর্কেও জানতো না। তো আমরা প্রথমে আমাদের কাজটা ছিল যে মানুষকে স্বাস্থ্যবিধি সম্পর্কে জানানো। আমাদের মূলত আমরা 3টা কাজ নিয়ে কাজ করতেছি, যে পানি, পায়খানা এবং স্বাস্থ্যবিধি, অর্থাৎ ওয়াটার, স্যানিটেশন অ্যান্ড হাইজিন, যেগুলো হচ্ছে ওয়াশ বিষয়ে। তো আমরা এই 3টা নিয়ে মূলত কাজ করতেছি। যেমন আগে আমাদের এলাকায় পানি সম্পর্কে সচেতন ছিল না, হাত ধোয়া সম্পর্কে যেগুলো সচেতন ছিল না। তো আমরা বিভিন্ন সেশনের মাধ্যমে, বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে আমরা জানার পর আমাদের যে এলাকার মানুষ আছে তাদেরকে আমরা জানানোর চেষ্টা করছি। তো তারা প্রথমে হয়তো আমাদের কথাটা শুনতো না, তো আমরা সেগুলো জানানোর চেষ্টা করছি এবং আমরা যথেষ্ট সফল হইতে পারছি। যে আমরা হাত ধোয়ার 5টা ধাপ, তারপর হচ্ছে যেগুলো 5টি ক্রিটিক্যাল টাইম এবং 8টি ধাপ সেগুলো আমরা সম্পর্কে সচেতন করতে পারছি। এবং আমাদের যে আশেপাশে যারা আছে, কিশোরী আমাদের মতো মেয়েরা আছে, তারা আগে মাসিক সম্পর্কে সচেতন ছিল না, অর্থাৎ যেটা ঋতুকালীন পরিচর্যা সেটা সম্পর্কে সচেতন ছিল না। তো আমরা নিজেরা জানতে পারছি এবং আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে আমরা বুঝাইতে সক্ষম হয়েছি যে আপনারা মাসিককালীন পরিচর্যা সম্পর্কে, তারপর হাত ধোয়া, নিরাপদ পানি। আমাদের এলাকায় হয়তো আগে খুব পরিমাণ অসুস্থ হইতো, যেগুলো ডায়রিয়া, পানিবাহিত পানির কারণে, যেগুলো হাত ধোয়া না কারণে। তারপর নিরাপদ পানি কীভাবে আনতে হবে সেটাও জানতো না তারা। তো আমরা নিরাপদ পানি সেগুলো আনতে কীভাবে আনতে হবে সেই 5টা ধাপ সম্পর্কে আমরা বলছি এবং আমরা সচেতনও করছি এবং তারা এখন এখন আমরা পরিপূর্ণভাবে স্বাস্থ্য অভ্যাস শিখাতে আমরা সক্ষম হয়েছি। তো ততটুকুই। জি, সুমাইয়া আক্তার, ধন্যবাদ। হাসিন জাহান আমাদের সঙ্গে যুক্ত আছেন, একটু বলবেন যে এই যে চেঞ্জ এজেন্ট নামক একটি গ্রুপ আপনারা সম্পৃক্ত করলেন, এই ধারণাটা প্রবর্তন করলেন, এবং এখানে কিশোরী দল আছে এবং তাদের মাধ্যমে উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে। এই ধারণাটা আপনারা কেন প্রবর্তন করলেন? মূলত এইখানে চেঞ্জ মেকিং কতটুকু করা সম্ভব হচ্ছে এইভাবে? আচ্ছা জান, আপনাকে শুনতে পাচ্ছি না, আপনার বোধহয় সংযোগটি মিউট করা আছে, একটু আনমিউট করে নেবেন। না, আমার মিউট করা নাই, আমি জি খুলে ফেলি দেখি। জি, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা কিশোরীদেরকে আসলে খুব চিন্তা ভাবনা করে বেছে নিয়েছি, কারণ কিশোরীদের যে গ্রুপটাকে আমরা 18 বছরের নিচে 18 বছর পর্যন্ত এই বয়সটাকে বেছে নিয়েছি, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা বয়স। এই বয়সের মেয়েদেরকে খুব সহজে আপনারা তাদেরকে মোটিভেট করা যায় এবং তারা যখন মোটিভেটেড হয় তখন একটা জেনারেশনাল চেঞ্জ আনতে পারে। তাদের নিজের জেনারেশনে চেঞ্জ আনতে পারে এবং এই চেঞ্জটা যখন তাদের নিজের জেনারেশনে আসে,
ফিউচার জেনারেশনেও তারা তাদের এই চেঞ্জটাকে তারা আনতে পারে, সেই ভাবনা থেকেই আমরা এই চেঞ্জ এজেন্টের ধারণাটা নিয়ে এসেছি। পাশাপাশি এরাই পারে সমাজের অন্যদিকে ইনফ্লুয়েন্স করতে। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমার বক্তব্যটা শেষ করতে চাই। আপনার সবাই জানেন যে একজন কিশোরী থেকে একজন মা তৈরি হয়, এবং একজন মা যখন তার সন্তানকে জন্ম দেয় সে রাতারাতি একটি পরিপূর্ণ মানুষে পরিণত হয়, মায়ে পরিণত হয়। এই একটি জন্মের সাথে সাথে তার কিন্তু একটা সম্পূর্ণ রূপান্তরিত হয়, একজন পরিপূর্ণ মানুষে পরিণত হয়। এই যে পরিবর্তন, এই পরিবর্তনের মাধ্যমে কত দ্রুত সে পরিবর্তিত হতে পারে এবং একটা নতুন ভূমিকায় অবতীর্ণ হতে পারে। এই পরিবর্তন শুধুমাত্র একটা মেয়ের পক্ষে সম্ভব, একটা নারীর পক্ষে সম্ভব। সেই জন্য আমরা মনে করি যে কিশোরী এই পরিবর্তন সে নিজের মধ্যে আনতে পারবে এবং অন্যকে এই পরিবর্তনে প্রভাবিত করতে পারে। সেই জন্যই আমরা কিশোরীদেরকে বেছে নিয়েছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। ডক্টর মোহাম্মদ শহীদুজ্জামান, আপনি আমাদের সঙ্গে যুক্ত আছেন। আপনারা তো প্রকল্পটি বাস্তবায়নের মূল দায়িত্ব পালন করছেন। প্রকল্পের চেঞ্জ এজেন্টদের সম্পৃক্ত করার ক্ষেত্রে আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন, আর দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে কি কি কার্যক্রম করেছিল? কোনো অসুবিধার মুখোমুখি হতে হয়েছে এই কার্যক্রম বাস্তবায়ন করতে গিয়ে? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এবং আমি শুরুতে ওয়াটারএইড বাংলাদেশ এবং লিন্ডেসকে ধন্যবাদ জানাই যে তাদের সহায়তায় ইএসডিও এই প্রোগ্রামটি 3 বছর মেয়াদী এই প্রোগ্রামটি আমরা বাস্তবায়ন করছি। এবং এখানে একটু আগে যেটা হাসিন জাহান আপা বললেন যে চেঞ্জ এজেন্ট এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল, এই কারণে যে বিশেষ করে স্লাম ডুয়েলার্স এর ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি যে সেই আসপেক্টে এই চেঞ্জগুলো আনার জন্য এই গ্রুপটা ছিল অ্যাপ্রোপ্রিয়েট। এবং এটার জন্য আমরা প্রথম থেকেই মূলত আমরা যে 4টি স্লামে এই কাজটি বাস্তবায়ন করছি, টেকের বাড়ি, শহীদ বাগ এবং আরো যে 2টো আমরা স্লামে কল্যাণ করে সেই জায়গাগুলোতে আমরা একটি সার্ভে করি। এবং তারপরে আমরা সেখান থেকে যারা আগ্রহী 13 থেকে 16 বছর বয়সী আমাদের যে কিশোরীরা, তাদেরকে আমরা মূলত প্রথমে একটা স্ক্রিনিং করে এর আওতায় নিয়ে আসি। এবং তারপরে সেখান থেকে আমরা 350 জন কিশোরীকে মূলত একটি তাদের চেঞ্জ এজেন্ট হিসাবে নির্বাচন করার পরে তাদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করি। এবং এই প্রশিক্ষণটি মূলত বেসিক ওয়াশ বিষয়ে ধারণা প্রদান করা এবং চেঞ্জ এজেন্ট হিসাবে তারা কিভাবে মোটিভেট করবে, কমিউনিটিতে এনগেজমেন্টটা কিভাবে তৈরি করবে, এবং এই পরিবর্তনগুলোর যে প্রত্যাশিত ফলাফল সেটি যেন যথাযথভাবে তাদের ফ্যামিলি, তাদের হাউসহোল্ডের পাশাপাশি তাদের একেবারেই যারা নেইবরিং তাদের মধ্যে যেন এটা ট্রান্সমিট করতে পারে, ট্রান্সফার করতে পারে, সেই কার্যক্রমগুলো আমরা বাস্তবায়ন করেছি। এই প্রোগ্রাম বাস্তবায়নের ধারাবাহিকতা কিন্তু একটি পর্যায়ে করোনার ক্রাইসিস যখন অনেক তীব্র হয়েছে তখন কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে প্ল্যাটফর্মটিকে আমরা ব্যবহার করেছি এবং অনলাইনের মাধ্যমে তাদেরকে, এই কিশোরীদেরকে আমরা সেই দক্ষতাটাও প্রোভাইড করতে সক্ষম হয়েছি। ফলে তারা এই স্কিলটি নিয়ে তাদের একটু আগে আমাদের যে চেঞ্জ এজেন্ট বললেন যে পরিবর্তনগুলো সূচিত হয়েছে, এখানে একটি বড় বিষয় হচ্ছে তাদের লিডারশিপটি ডেভেলপ করা, এবং সেই লিডারশিপটা এখানে তৈরি হয়েছে। এবং আমরা কিন্তু এই 4টা স্লামে 950 পরিবারে হাইজিন কিট সরবরাহ করেছি। এবং এই হাইজিন কিটগুলোর যথাযথ ব্যবহার এবং এই যে 2600 পরিবারের 10,500 জনকে ওয়াটার, স্যানিটেশন এবং হাইজিন বিষয়ে তাদের যে ব্যবস্থাপনা, এগুলোর জন্য রেগুলার মিটিং করা, প্রোগ্রেস রিভিউ করা এবং এই কনসাসনেসের যে কাজটা সেটিকে এগিয়ে নিয়ে যাওয়ার ধারাবাহিক কারণেই এটি একটি সাফল্যের পর্যায়ে এসছে। এবং এখানে সবচাইতে বড় ভূমিকা রেখেছে আমাদের চেঞ্জ এজেন্টরা। আপনি বলেছেন যে চ্যালেঞ্জের বিষয়টি, হ্যাঁ, প্রথম দিকে একটা চ্যালেঞ্জ তো ছিলই, কারণ আমাদের এই যে কিশোরী মেয়েরা তাদেরকে যে এনগেজ করার ব্যাপারে তাদের যারা গার্ডিয়ানস, তাদের যারা প্যারেন্টস, তাদের ভিতরে এক ধরনের দ্বিধাগ্রস্ততা ছিল যে আসলে এই উদ্যোগটা কেমন, বা এখানে তাদের মেয়েদেরকে যুক্ত করার বিষয়টি নিয়ে তাদের প্রশ্ন ছিল। কিন্তু ফাইনালি তাদের সঙ্গে যখন আমাদের টিম ক্লোজলি ডিসকাশন করেছে এবং তারাও দেখেছে যে না, এর ফলে শুধু যে কমিউনিটির জন্য তারা ভূমিকা রাখছে তা না, তাদের নিজেদের ভিতরেও অনেক পরিবর্তন ঘটেছে এবং তাদের নিজেদের জ্ঞান এবং তাদের লিডারশিপের ক্ষেত্রে একটি ইতিবাচক পরিবর্তন সূচিত হয়েছে। তখন কিন্তু শুধু তাদের ফ্যামিলি না, সেই কমিউনিটিও যারা প্রথম দিকে একটু এই ব্যাপারে দ্বিধাগ্রস্ত ছিল তারা বরং উৎসাহিত করছে। ধন্যবাদ।
জি, অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ শহীদুজ্জামান। একটু যেতে চাই কাজী মোহাম্মদ ইকবাল হোসেন। একটি ফ্যাশন ব্র্যান্ড হিসেবে আপনারা এরকম একটি ওয়াশিং প্রকল্পে, স্বাস্থ্য সচেতনতা প্রকল্পে নিজেদেরকে যুক্ত করেছেন, কার্যক্রমে চেঞ্জ এজেন্টদেরও সম্পৃক্ত করা হয়েছে। এই জায়গায় আপনাদের সম্পৃক্ত হবার নিশ্চয়ই একটি উদ্দেশ্য আছে, মহৎ উদ্দেশ্য আছে, সেই জায়গাটি একটু ব্যাখ্যা করবেন? ধন্যবাদ। আমরা একটি ফ্যাশন ব্র্যান্ড, সো পানি আমাদের যে ইন্ডাস্ট্রির সাথে ওতপ্রোতভাবে জড়িত। পানি বিষয়ক আমাদের সুনির্দিষ্ট একটি নীতিমালা আছে। সেই নীতিমালাটি বিশেষ করে এসডিজি গোলের উপর ভিত্তি করে, এবং এসডিজি গোল 6 হলো সবার জন্য নিরাপদ পানি ও স্যানিটেশনের ব্যবস্থা নিশ্চিত করা। সো বুঝতেই পারছেন যে ওয়াশ প্রোগ্রামটা আমাদের পানি বিষয়ক নীতিমালারই একটি অংশ, এবং এই ওয়াশ প্রোগ্রামে অংশগ্রহণের মাধ্যমে আমরা এই জিনিসটুকু নিশ্চিত করতে চাই যে আমরা এসডিজি গোল 6 বাস্তবায়নে আমরা লিন্ডেক্স এজ এ কোম্পানি হিসেবে আমরা আমাদের অবদান রাখছি। সেকেন্ড যে ব্যাপারটা, সেই ব্যাপারটা হলো যে এই চেঞ্জ এজেন্ট আসলে এই ওয়াশ প্রকল্পের লো ইনকাম কমিউনিটি যে প্রকল্প, সেই প্রকল্পের সবচেয়ে আকর্ষণীয় দিকটি লিন্ডেক্সের কাছে মনে হয়েছে যে চেঞ্জ এজেন্টের যে কনসেপ্ট, সেটা কারণ হলো লিন্ডেক্স মানে একটা ফ্যাশন ব্র্যান্ড। আমরা মূলত বিক্রি করি যেটা হলো যে ওমেনদের এবং বাচ্চাদের জামা কাপড় এবং কসমেটিক্স। সো আমাদের যে বিজনেস মোটো লাইন, সেই মোটো লাইন হলো টু এম্পাওয়ার অ্যান্ড ইন্সপায়ার ওমেন এভরিওয়্যার। সো বুঝতেই পারছেন যে চেঞ্জ এজেন্টের মাধ্যমে একজন মেয়েকে তাকে এম্পাওয়ার করা হচ্ছে, তাকে ইন্সপায়ার করা হচ্ছে। আমি বুঝতে পারছি সুমাইয়া এখন স্টুডিওতে, সো সুমাইয়া কথা বলছে, শি ইজ এম্পাওয়ার্ড অ্যান্ড অবভিয়াসলি ইন্সপায়ার্ড অলসো। সো এই জন্য আমরা লিন্ডেক্স অত্যন্ত গর্ব সহকারে বলি যে ওয়াশ প্রোগ্রামটা মিরপুরে আমাদের ইসলাম এরিয়াতে চলমান আছে, তার সবচেয়ে উল্লেখযোগ্য অংশটা হলো চেঞ্জ এজেন্ট, এবং এটাই আমরা বিভিন্নভাবে উৎসাহিত করার চেষ্টা করতেছি এবং এটাকে আমরা ভবিষ্যতে আরো আগে নেওয়ার চেষ্টা করতেছি। ধন্যবাদ। জি, মোহাম্মদ ইকবাল হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত আছেন ডক্টর সৈয়দ আব্দুল হামিদ। নিশ্চয়ই স্যার আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। জি, এই নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত পায়খানা, স্বাস্থ্যবিধির উন্নয়ন, এইগুলো মূলত আমরা দেখতে পাচ্ছি প্রান্তিক পর্যায়ের মানুষই এই সব বিষয়ে অনেকটা পিছিয়ে আছে। উন্নয়ন সংস্থাগুলো মূলত সরকারের অংশীদার হিসেবে এই জায়গায় কাজ করছে। আমরা আসলে ঠিক পরিসংখ্যান জানি না যে আসলে কত শতাংশ মানুষ, প্রান্তিক মানুষ এরকম সুবিধা বঞ্চিত। এটি একটি পাইলট প্রকল্প যতটা আমি জানতে পেরেছি। এই পাইলট প্রকল্পের সফলতা আমরা দেখতে পাচ্ছি। আসলে সারা বাংলাদেশে এই ধরনের কার্যক্রম চালানোর তো দরকার আছে। সেই ক্ষেত্রে সরকারি কার্যক্রম কতটুকু হওয়া উচিত, অংশীদার যারা আছে, আজকে যারা আলোচনায় যুক্ত, তাদের তো অংশগ্রহণের আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে সম্ভাবনার সমস্যাটা আপনার কাছে জানতে চাচ্ছি, একটু ব্যাখ্যা করবেন। অনেক ধন্যবাদ ডিবিসি টেলিভিশনকে, এবং আগে যারা সময় একটা হাসিন জাহান, শহীদুজ্জামান সহ যারা আগে সুন্দর কথা বলেছেন, তারা যে কাজ করছেন সেগুলো ভালোভাবে বর্ণনা দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ আমাকে এই প্রশ্নটা করার জন্য। আমি যেটা বলবো সেটা হলো যে কাজগুলো হচ্ছে ডেফিনেটলি এটা একটা এক্সাম্পল, এবং এগুলো পাইলট যখন হয়, সো পাইলটটা হয় পরে স্কেল আপ করার জন্য। দ্যাট মিনস পাইলট থেকে শিক্ষা নিয়ে এটা জাতীয় পর্যায়ে স্কেল আপ হবে। তো এখানে আমি যেটা মনে করি যে আমাদের এখানে যে আমি কথা শুনলাম সেটা হলো যে এটা একটা সাকসেসফুল পাইলট। সুমাইয়া যেটা বললেন সে যে তারা এজেন্ট হিসেবে কাজ করছেন এবং আরো 350 মেয়ে এরকম কাজ করছে, একটা গুড এক্সাম্পল। কিন্তু আমাদের প্রবলেম যেটা হয় পরবর্তী পর্যায়ে সেটা হলো যে এটা যেহেতু একটা পাইলট প্রজেক্ট, এটা একটা মেয়াদ থাকে। তো মেয়াদ কালের পরে এইটার আর এক্সিট প্ল্যান থাকে না। দ্যাট মিনস এটা কে বাস্তবায়ন করবে, এটাকে স্কেল আপ করে কোথায় নেওয়া হবে, সেই জায়গাগুলোতে কিন্তু আমাদের আর কোনো প্ল্যান থাকে না। তো এই জন্য শুরু থেকে যদি সরকারকে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে, সিটি কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি বা যে কর্তৃপক্ষই হোক, তাদেরকে যদি সাথে নিয়ে কাজটা করা যায় এবং স্কেল আপ বা যে এক্সিট প্ল্যান যেটা, সেই প্ল্যানটা যদি আগে থেকেই করে ফেলানো যায়, তাহলে কিন্তু এই প্রকল্পটা পাইলট প্রোগ্রাম হিসেবে শেষ হওয়ার পরে এটা ইন্টিগ্রেটেড একটা প্রকল্প হিসেবে সমাজে থেকে যায়।
কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি যেটা সেটা হলো যে এই পাইলট প্রজেক্ট শেষ, এই প্রকল্পটা থাকবে না, এই যে সময়রা হারিয়ে যাবে। তারা এখন ভালো কাজ করছে, কিন্তু দেখা যাচ্ছে যে এই প্রজেক্টে না থাকলে তাদের পিছনে যে 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 যারা ম্যানেজমেন্টে আছে এরা যখন থাকবে না তখন কিন্তু তারা এই সময়রা। ডক্টর সৈয়দ আব্দুল হামিদ, আরেকটি বিষয় সম্পূরক প্রশ্ন আপনার কাছে করতে চাই, যে বলছেন যে পাইলট প্রকল্প শেষ হয়ে গেলে তারপরে এগুলো আর থাকে না, সুমাইয়ারা হয়তো বা হারিয়ে যায়, তাহলে এটি চালিয়ে যাওয়ার দায়িত্ব কার? যেটি আলোচকরা বলছিলেন যে এসডিজির যে গোল আছে আমাদের, সেই গোলের মধ্যে আমাদের পরিচ্ছন্নতার বিষয়টি, স্বাস্থ্যবিধির বিষয়টি চলে আসছে, সেই জায়গায় সরকারের বড় ধরনের অংশীদারিত্বের জায়গা কি দেখেন না আপনি? জি জি, ডেফিনেটলি, কারণ এসডিজি যে গোলের কথা বলা আছে সেখানে এই এই ওয়াশ রিলেটেড, ওয়াটার স্যানিটেশন, হাইজিন, এটা পুরোটাই আছে। এবং যেটা বলছিলেন ব্র্যান্ড, ফ্যাশন ব্র্যান্ড থেকে যিনি আসছিলেন উনি চমৎকার বলছিলেন যে এই বিষয়গুলো কিন্তু সেখানে আছে। কিন্তু আমাদের সমস্যা যেটা সেটা হলো যে আমাদের ইন্টিগ্রেটেড পরিকল্পনার অভাব রয়েছে। আমরা এটা হয়তো চিন্তা করছি যে 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 আমরা এটা করব, অনেক জায়গায় করা হচ্ছে, কিন্তু সেটার জন্য যে আমাদের যে প্ল্যান দরকার, দেখুন যে এসডিজির জন্য কিন্তু আমাদেরকে অনেকটা সময় দিয়েছে, প্রায় 15 বছর আমরা সময় পেয়েছি। এসডিজি 15 সালে এটা আমরা সাইন করেছি এবং 30 সালে আমাদের এটা অ্যাচিভ করতে হবে, 15 বছর সময় পেয়েছে। তাই 15 বছর কিন্তু আমাদের জাতীয় জীবনে একটা গুরুত্বপূর্ণ সময়, একজন মানুষের জন্য তো এটা আরো বেশি গুরুত্বপূর্ণ। তার মানে এখানে কিন্তু আমরা কিছু শর্ট, মিডিয়াম এবং লং টার্ম প্ল্যান করে কিন্তু আমরা ইন্টিগ্রেটেড করে কিন্তু আমরা এই জায়গায় পৌঁছাতে পারি, এবং সেখানে এখনো কিন্তু আমাদের যথেষ্ট সময় রয়েছে, যদি আমরা 21 সালে আর 9-10 বছর আছে আমাদের হাতে। তো এখনো যদি আমরা প্ল্যান করে ইন্টিগ্রেটেড ওয়েতে যদি সামনের দিকে এগোতে পারি তাহলে সম্ভব। কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছিলাম যে এই যে পাইলটটা হচ্ছে, ওনারা বলতে পারবেন যে যে যারা অথরিটি আছে, বিশেষ করে লোকাল গভর্নমেন্টের অথরিটি, তারা কতটুকু সংশ্লিষ্ট এবং তারা কতটুকু কমিটেড যে আপনাদের এই পাইলট প্রজেক্টটা শেষ হয়ে যাওয়ার পরে তারা নিজেরাই এটাকে তারা হাল ধরবেন এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। এই জায়গায় আমার কোশ্চেন। কিন্তু এই জায়গায় যদি না হয় তাহলে অনেক সুন্দর সুন্দর প্রকল্প দেখেছি যে খুব ভালো ইম্প্যাক্ট ফেলেছে সমাজে, বাট পরবর্তীতে সেটা কিন্তু সামনের দিকে এগোয় নাই, সো ওই জায়গায় থেমে গেছে আর কি। হ্যাঁ, এবং পরবর্তীতে যখন এইগুলো নিয়ে আবার কেউ ধরনের একটা প্রজেক্ট নিয়ে আসে তখন কিন্তু এটার এক্সাম্পল দেওয়া হয়, যে বাজেভাবে দেওয়া হয় যে না এটা বাংলাদেশে কাজ করে না, কারণ এই প্রকল্পটা সাপোজ ওয়াটার এইড একবার করেছিল কিন্তু দেখা গেল যে এটা স্কেল আপ হয়নি, তখন এই রকমের নানা রকমের যুক্তি দেওয়া হয়। তো সেই জন্য প্রকল্প যারা পাইলট করবেন, আমার অনুরোধ যেটা সেটা হলো যে একদম শুরুতেই সরকারের বা সংশ্লিষ্ট অথরিটি যারা আছে তাদেরকে একদম সাথে নিয়ে করা যেন, এবং তাদের কমিটমেন্ট আদায় করে নেওয়া, এবং পটেনশিয়াল ফাইন্যান্সিয়াল বা অন্যান্য যে সমস্ত লিঙ্ক আছে সেই সমস্ত তাদেরকে দেখিয়ে দিয়ে বলা যে তোমরা কিন্তু এই নেক্সট স্টেপে করবা। তা না হলে এই ধরনের পাইলট ভালো এক্সাম্পল, কিন্তু দেখা যাচ্ছে দীর্ঘমেয়াদী কোনো সুফল বয়ে আনে না। আপনি অন্য কথা যেটা বলছিলেন যেটা সেটা হলো যে হ্যাঁ, আমাদের দেশের আমরা যদি দেখি যে ওয়াটারের ক্ষেত্রে কি অবস্থা, আমরা যদিও আমাদের মাটির নিচে থেকে সহজে আমরা ওয়াটার পাই, কিন্তু সেই ওয়াটারটা অনেক ক্ষেত্রে কিন্তু সেফ ওয়াটার না। সেই সেফ ওয়াটারের জন্য দেখা যাচ্ছে যে আমরা এখন আমাদের ওয়াশ তো একটা বড় সেক্টর, এখানে ওয়াটার যেরকম আছে, স্যানিটেশন আছে, হাইজিন আছে, সো এই যে ব্যাপক একটা বিষয়, এই ব্যাপক বিষয়টাকে আমার মনে হয় যে কতটা মনোযোগী হয়ে আমরা কাজ করতে পারছি সেই জায়গায় আমার অনেক প্রশ্ন রয়ে গেছে। এখানে আমরা যেটা দেখি সেটা হলো যে আমরা হাইজিনের কথায় যদি আসি, হাইজিন কিন্তু আমরা পার্সোনাল হাইজিন, দ্যাট মিনস ইন্ডিভিজুয়াল নিজে তার হাইজিন প্র্যাকটিস করা দরকার, পরিবারের দরকার, সমাজের দরকার, এডুকেশনাল ইনস্টিটিউশনের দরকার, হসপিটালের দরকার, এবং রাষ্ট্রীয়ভাবে হাইজিনের এই বিষয়গুলো আছে। তো এই সবগুলো এলিমেন্ট যদি একসাথে কাজ না করে তাহলে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের কন্টিনিউশন হয় না এবং আমরা যে কাঙ্ক্ষিত সফলতা সেটা পাই না। আমাদের ওয়াটার এবং হাইজিনের জন্য দেখেন যে আমাদের যে ডিজিজ গুলো আছে তার কিন্তু একটা বড় অংশ, বিশেষ করে ডায়রিয়া, এখনো পর্যন্ত আমাদের সমাজে কিন্তু এই ডিজিজ বাস্কেটের বড় অংশ কিন্তু ডায়রিয়া, এবং ডায়রিয়ার পুরোটাই কিন্তু এই বিষয়গুলো নিয়ে আপনার কাছে আমরা আবারও আসব। আমাদের সঙ্গে যুক্ত আছেন লিথি মুনতাহা মহিউদ্দিন, ডিরেক্টর লিথি গ্রুপ। আপনার কাছে একটু আসতে চাই যে অর্থায়নের বিষয় আসছে, অবকাঠামো উন্নয়নের বিষয় আসছে, আপনারা এই প্রকল্পে সহযোগিতা করছেন, কিন্তু আপনাদের মতো যারা আরও অনেক গ্রুপ আছে বাংলাদেশে তাদেরও তো অনেক করণীয় আছে। আসলে সরকারি বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে এইটি আসলে সফল করার জন্য আর কি কি উপায় হতে পারে, আপনার পরামর্শটা জানতে চাই। লিথি মুনতাহা মহিউদ্দিন, আপনার অডিওটা অন করতে পারেন, এবার ঠিক আছে। থ্যাংক ইউ ডিবিসি কে প্ল্যাটফর্মটার জন্য, এবং উদ্যোগটা যেটা আমরা এতক্ষণ এত সুন্দরভাবে আমাদেরকে বোঝানো হলো বাই অল দ্য পার্টিসিপেন্টস, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা যারা গার্মেন্টস ইনস্টিটিউটে কাজ করি, আমরা খুবই লেবার ওরিয়েন্টেড একটা ইন্ডাস্ট্রিতে কাজ করি। সো আমাদের অবদান এখানে, যেহেতু ইটস নট ক্যাপিটাল ইন্টেন্সিভ এবং লেবার ইন্টেন্সিভ একটা ইন্ডাস্ট্রি, আমাদের অবদান এখানে অনেক বড়। আপনাদের যে অ্যাওয়ারনেসটা আপনারা ক্রিয়েট করতে চাচ্ছেন, সেটা শুরু হোক স্লামের থেকে বা হাউস হোল্ড থেকে, সেটা ডেফিনেটলি আমাদের
অ্যাজ আ ইন্ডাস্ট্রি, অ্যাজ লাইক আমাদের ফ্যাক্টরিগুলো যেখানে এত শতাংশ লোকজন কাজ করে একসাথে, বিশেষ করে মহিলা পার্টিসিপেন্ট এখানে এত বেশি, যেই কথাটা সুমাইয়া আক্তার এত সুন্দর করে বললো, শি ইজ সাচ আ ইয়াং গার্ল, বাট এত সুন্দর করে যে কথাটা বললো যে ওরাই তো আসলে চেঞ্জ। সো এই চেঞ্জগুলো যদি আমাদের ইন্ডাস্ট্রিতেও আমরা না বুঝিয়ে না শিখিয়ে চেঞ্জগুলোকে যদি না আনি, তাহলে আসলে একটা লেভেল পর্যন্তই হয়তো অ্যাচিভ করা সম্ভব। এরপরে অ্যাওয়ারনেসটা ক্রিয়েশনের জন্য তো আসলে সব ইনস্টিটিউট, সব ইন্ডাস্ট্রির একসাথে কাছে এসেই কাজ করতে হবে। আর বিশেষ করে যেটা বললাম, গার্মেন্টসের অবদান অবশ্যই এখানে অনেকটাই বেশি, কারণ আমাদের ইন্ডাস্ট্রিটা, যেটা আমি বারবার রিপিট করছি এবং এমফাসাইজ দিচ্ছি, সেটা হচ্ছে আমরা ডিলই করি মানুষদের নিয়ে। সো ম্যানেজমেন্টের এখানে সবচেয়ে বড় অবদান এখানেই, তাদের মধ্যে অ্যাওয়ারনেস গুলো ক্রিয়েট করা। আসলে কাজের স্থলটা, কর্মস্থলটা যারা যখন আসে, ওয়াশ ফ্যাসিলিটিস গুলো তাদেরকে এনশিওর করা, এটা আমাদের দায়িত্ব, স্টার্টিং ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার, সেফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড অল দ্য আদার ফ্যাসিলিটিস দ্যাট কোলাবরেটস উইথ দিস ওয়াশ ফ্যাসিলিটি। এগুলো প্রত্যেকটা আমাদের দায়িত্ব, কিন্তু তারা এগুলোকে ক্যারি ফরওয়ার্ড করে যে বাসায় এই সেফ হাইজিন প্র্যাকটিস গুলো কন্টিনিউ করবে, সেটার শিক্ষা দেওয়াটারও দায়িত্ব আমাদের উপরেই আসে। সো আপনি যেটা বললেন, অবশ্যই আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রি, এখানে আমাদের সবার একসাথে কাজ করতে হবে। অ্যান্ড চেঞ্জ যে জিনিসগুলো নিয়ে কাজ করছে, আই উইল অ্যাকচুয়ালি লাইক টু ওয়ার্ক অ্যালংসাইড দেম, যাতে আমরাও আমাদের ইন্ডাস্ট্রিতে এই প্র্যাকটিসগুলোকে শিখানো, এই প্র্যাকটিসগুলোকে যাতে তাদের ভিতরেও ইনস্টিল করতে পারি, সো দ্যাট দে ক্যান অ্যাকচুয়ালি গো অন অ্যান্ড তাদের ফ্যামিলি অ্যান্ড হাউস হোল্ডেও এই জিনিসগুলোকে ক্যারি ফরওয়ার্ড করতে পারে আর কি। জি, অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। শামীমা বেগম, আপনার কাছে একটু যদি ফিরি, বড় ধরনের পরিবর্তন ঘটাচ্ছে আপনাদের কার্যক্রম আমাদের সমাজে, এই অভ্যাসগুলো যদি ধরে রাখা যায় তাহলে বলতে পারবো যে আমরা উন্নত দেশের যে স্বপ্ন দেখছি সেই জায়গায় অভ্যাসের সঙ্গে আমাদের সমন্বয়টা ঘটবে। আপনারা যে চেঞ্জ এজেন্ট নির্বাচন করেছেন, তাদের মধ্যেই তো সমাজে পরিবর্তনগুলো ঘটছে, সেই ক্ষেত্রে নির্বাচনের প্রক্রিয়াটা কি এবং এটাকে আসলে দীর্ঘমেয়াদে চালিয়ে যাওয়ার উপায়টা কি হতে পারে? আচ্ছা, ধন্যবাদ। আসলে চেঞ্জ এজেন্টদেরকে আমরা কিভাবে নির্বাচন করেছি স্যার বলেছেন, তারপরে যদি আমি বলি যে আসলে আমাদের 4টা স্লামে আমরা কাজ করছি, যেখানে আমাদের 350 জন আমরা কিশোরীকে প্রথমত আইডেন্টিফাই করি, তারপর সেখান থেকে তাদেরকে আমরা ট্রেনিং দিই আমাদের ওয়াটার স্যানিটেশন হাইজিনের উপরে। সেখান থেকে আমরা 150 জনকে আমরা ফাইনালি আইডেন্টিফাই করি চেঞ্জ এজেন্ট হিসেবে কাজ করবার জন্য। আর তারা কিন্তু আমাদের কাজের সাথে যথেষ্ট আমাদের সহায়তা করেছে এবং এটা আমার অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার হিসেবে এটা আমার একটা মানে বেশ একটা চমৎকার একটা অভিজ্ঞতা যে তারাও যে পারে আর কি, যে আমরা যে কাজগুলো করি, বিশেষভাবে আমরা ওয়াটার স্যানিটেশন হাইজিনের যে কাজগুলো করি, আমরা হাইজিনে যখন ফিল্ডে কাজ করি, আমরা তখন সেখানে সেশন করি, এগুলোকে আমরা অ্যাওয়ার করি। সে সময় আমাদের সাথে চেঞ্জ এজেন্টরা ওই ব্যাপারগুলোর সঙ্গে আমাদের জড়িত থাকে এবং তারাও কিন্তু তারা দক্ষ হচ্ছে। এবং আমাদের এই আপনারা আসলে কাজের মূল্যায়ন কাদের করেন? চেঞ্জ এজেন্টদের কাজের মূল্যায়ন করছেন, তাদের অবদানের মূল্যায়ন করছেন, নাকি সমাজে তার প্রভাব কতটুকু পড়ছে সেই মূল্যায়নটা? আমরা দুটোই মূল্যায়ন করছি। আমরা সমাজে তাদের কাজের প্রভাব সেটা আমরা মূল্যায়ন করছি, পাশাপাশি তারাও যে দক্ষ হয়ে যাচ্ছে সেটাকে আমরা মূল্যায়ন করছি। আমি যদি একটু বলি যে বিশেষ করে তারা আমাদের কাজের সাথে যদি আমি একটু গল্প আকারে বলি যে আফটার করোনার আগেও তারা করেছে, করোনার সময় ঠিক যখন সবাই ঘরে চলে গেল, কাজ কিভাবে আমরা করব, কিন্তু আমরা এমন একটা কাজ করি যে আমাদের ঘরে বসে থাকার কোনো সুযোগ নাই। সে সময় কিন্তু তাদের সাথে আমরা কমিউনিকেশন করেছি মেসেঞ্জারের মাধ্যমে। যারা কিনা মেসেঞ্জার ইউজ করতো না বা যারা জানতো না যে আসলে গ্রুপে কল করা যায়, এই সময় আমরা তাদেরকে সেইভাবে কাজের নির্দেশনা দিয়েছি। এবং শুধুমাত্র তারা না, তারা নিজেরা যেমন পরিবর্তন হওয়ার চেষ্টা করেছে, তারা এরকম দায়িত্ব নিয়েছে যে তারা 5টা বাসা পাশাপাশি তারা, এটা শুরুর দিকের কথা, যে তারা 5টা বাসাকে তারা ডেভেলপ করবে এই বিষয়গুলোর উপরে। দেন তারা গ্র্যাজুয়ালি তাদেরকে আমরা ডেভেলপ করেছি, তারা আবার পরবর্তীতে 20টা বাসার দায়িত্ব নিয়েছে। তখন দেখা যাচ্ছে যে চেঞ্জ এজেন্টরাই প্রায় 10,000 প্লাস লোককে তারা সরাসরি ইয়ে করছে, অ্যাওয়ার করছে। কীভাবে অ্যাওয়ার করছে? তারা মাইকিং করে, হ্যান্ড মাইক নিয়ে এলাকায় তারা ইয়ে করে, আপনার অডিও ক্লিপ চালাচ্ছে, আপনার কিভাবে হাত ধুতে হবে, কিভাবে পানি নিরাপদ রাখা যাবে, কিভাবে টয়লেটকে নিরাপদ রাখা যাবে। এবং আমরা এই লিফলেট বিতরণ করি। আমরা শুধু বিতরণই করি না, অনেকে পড়তে পারে না, আমরা ঘরে ঘরে যে সেগুলো আমরা পড়িয়ে শোনাচ্ছি। আরও তাদের একটা স্পেশাল অবদান এখানে, যে করোনার সময় আমাদের 4টা স্লামের আমরা ফ্রন্ট সাইডে আমরা কন্ট্যাক্টলেস হ্যান্ড ওয়াশিং ডিভাইস দিয়েছি। আমরা দেখেছি যে অনেকেই দিয়েছে, কিন্তু সেগুলো দেওয়ার কয়েকদিন পরে দেখা গেছে যে সেগুলো আর চলছে না, কিন্তু আমাদেরগুলো স্টিল সেগুলো ভালো আছে, শুধু তাদের ফলো আপ এবং সহযোগিতার জন্য। তাদের একটা বিশেষ অবদান যে তারা এই করোনাকালীন সময়ে, আগেও তারা লোকজনকে হাত ধোয়ার কথা বলতো, কিন্তু এই সময়ে তারা বিশেষভাবে আমাদের যে স্যানিটেশন যেখানে আমরা করি, যে একটা টয়লেটে 2-3টা চেম্বার, যেখানে প্রায় 50 থেকে 100 লোক সেটা ইউজ করে,
সেখানে সাবান রাখাটা খুব কঠিন ব্যাপার। তো তারা ইয়ে করতো, সোপি ওয়াটার বানানো শেখাতো, যে কীভাবে সেটা তরল পানীয় মানে সাবান করা যায় আর কি। এরপরে আমরা সোপি ওয়াটার পট দিই, তারা যে লোকজনকে শেখাচ্ছে, লোক সঠিকভাবে হাত ধুচ্ছে কিনা তারা দেখছে, নিয়মিত ফলো আপ করছে, তাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে আপনাদের হাত ধুতেই হবে, যদি আপনি হাত না ধোন তাহলে আপনার জন্য আরেকজন সমস্যায় পড়বে। তো এই করোনা এবং ইনশাল্লাহ আমাদের কমিউনিটিতে যাদের সাথে আমরা কাজ করি, এই সময় দেখা গেছে যে আমাদের কারোরই না, আমরা কাজ করেছি, আমরা সেফটি সিকিউরিটি মেনটেন করে আমরা কাজ করেছি, কিন্তু আমরা স্টাফরা যেমন ভালো ছিলাম, আমাদের এখানে 150 জন চেঞ্জ, তারাও ভালো ছিল। কর্মী বাহিনী যারা, তারা কেউ সেই অর্থে স্বাস্থ্য সংক্রান্ত জটিলতায় ভোগেননি অথবা করোনায় আক্রান্ত হয়নি বলতে চাচ্ছেন? না, তারা অনেক সহায়তা করেছে, জি। এবং এই সময়ের মধ্যে তারা একটা স্কিল হয়ে গেছে আর কি কাজের ব্যাপারে, জি। এবং আমার এটা বিশ্বাস যে আসলে আমরা যদি এই কিশোরী দলকে আমরা যদি তৈরি করতে পারি, তাদের মাধ্যমে যে কোনো পরিবর্তন সম্ভব। অবশ্যই এই পরিবর্তন সম্ভব, তরুণদের মধ্যেই মাধ্যমে এই পরিবর্তন করা সম্ভব। সময় আক্তার, আপনার কাছে যদি আবার একটু ফিরতে চাই, যে পরিবর্তন আপনারা করছেন সমাজে, সেই জায়গায় সমস্যাগুলো কি দেখছেন? যে বিষয়টি হচ্ছে যে আসলে পরিচ্ছন্নতা পালন করতে হবে, কিন্তু অবকাঠামোগত যে সমস্যা, যেটি আমরা শুনছিলাম যে কেউ চাইছে যে পরিচ্ছন্নভাবে জীবনযাপন করুক, কিন্তু তার জন্য তো একটা ভালো স্থাপনা দরকার, ভালো একটি টয়লেট দরকার, পয় নিষ্কাশন মানতে গেলে দেখা যাচ্ছে যে আরও অন্যান্য বিষয়গুলো দরকার। সেই জিনিসগুলোর ঘাটতি থাকলে তা পূরণ করতে পারছে কতটুকু, অথবা আপনাদের এই পরামর্শ কতটুকু পূরণ করতে সহযোগিতা করছে? আমরা যখন আগে কাজ করতাম, আমরা তো চেঞ্জ এজেন্ট হিসেবে কাজ করতেছি এখন। তো আমরা যখন আগে ছিলাম এলাকায়, তখন তো একজন সাধারণ মেয়ে হিসেবে ছিলাম। তো আমাদের যখন এই প্রকল্পটা আমাদের আসলো এলাকায়, তো আমাদের এলাকায় আসার পর ওনারা আমাদেরকে অনেক মানে প্রথমে একটা ট্রেনিং, বিভিন্ন সেশনের মাধ্যমে আমাদেরকে বোঝানোর চেষ্টা করতো। তো প্রথমে যেমন বিভিন্ন চ্যালেঞ্জ ছিল বলতে, এলাকার মানুষজন আমাদের বলতো যে না, তোমরা নিজেরা ছোট মানুষ, তোমরা আবার কি শিখাবা, তোমাদের থেকে তো আমাদের শেখার কিছু নাই, বরঞ্চ তোমরা আমাদের কাছ থেকে শিখবা, মানে এরকম কিছু চ্যালেঞ্জ ছিল যে ওনারা হাত ধোয়াটা মানতো না। আমরা বলতাম যে আমরা বিভিন্ন ট্রেনিং সেশনের মাধ্যমে শিখছি, কিন্তু ওনারা বিশ্বাস করতো না। তো তারপর যখন এটার বিস্তার ঘটলো যে একটু বেশি ট্রেনিংয়ের মাধ্যমে, তো তারপরে দেখা গেলো আমাদের যারা মায়েরা আছে, তো তাদেরকে নিয়ে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করলো আমাদের প্রকল্প। তো এই প্রকল্প থেকে তারা ট্রেনিং পাওয়ার পর তারা বুঝতে পারলো যে না, ওরা আসলে একটা ভালো কাজের জন্য করতেছে। তো তাদের সাহায্য নিয়েই আমরা মানে এই কাজটা চালিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, যে ওই কাজটা আমরা হাত ধোয়া, তারপর হচ্ছে মানে পানির ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনাগুলো আমরা বোঝানোর চেষ্টা করতেছিলাম, এবং যে মাসিক ব্যবস্থাপনা সম্পর্কে, এগুলো আমরা সবগুলোই বোঝানোর চেষ্টা করতেছিলাম। আর মানুষজন আগে শুনতো না, কিন্তু একদিন যখন আস্তে আস্তে মানে বুঝতো। প্রথমে যখন আমি আমার নিজের কথাই বলি একটা গল্প, যে আমার একদিন আমি গেলাম আমার বিভিন্ন ট্রেনিং সেশন পাওয়ার পর, যে একদিন গেলাম একটা আন্টির ঘরে, তখন ওনার ঘরে একজন কিশোরী মেয়েও আছে এবং একটা শিশু আছে। তো আমি গিয়ে দেখলাম যে ওনার শিশুটা অসুস্থ, যে ডায়রিয়া হয়েছে এবং অসুস্থ। তো আন্টিকে বললাম, আন্টি আমি তো একটু আপনার সাথে একটু কথা বলার জন্য আসছিলাম, আপনার কি একটু সময় হবে? তো আন্টি বললো, হ্যাঁ তুমি কি বলবা, আর আচ্ছা বলো। তো আমি বললাম যে আন্টি আসলে আমরা তো অনেকে হাত ধুই, যে হাত ধুয়ে যে আপনার বাচ্চাটা অসুস্থ কেন? তো উনি বললো যে ওর ডায়রিয়া হয়েছে। তো আমি বললাম ওনাকে কি ডাক্তারখানা নেওয়া হয়েছে? তো বললো হ্যাঁ, ওকে স্যালাইন খাওয়ানো হয়েছে। তো আমি বলছি এই ডায়রিয়াটা আসলে কেন হয়েছে সেটা কি জানেন? পরে বলতেছে এত কারণ জানার তো কোনো প্রয়োজন নাই, তো ডাক্তার তো আছেই, ওষুধ খাওয়াবো, শেষ হয়ে যাবে। তো উনি এই কথা বলছে। তো আমি ওনাকে বললাম যে আন্টি আসলে আমরা তো হাত ধোয়া যদি সঠিকভাবে শিখি, তারপর দেখলাম যে ওনার বাচ্চাটাকেও আসলে খোলা স্থানে মানে টয়লেট করাইতেছে। তো আমি বললাম আন্টি খোলা স্থানে আপনি টয়লেট করাইতেছেন, টয়লেট সামনে থাকা সত্ত্বেও? তো উনি বললো যে কিছু হবে না। তো সেইখান থেকে আমি দেখলাম যে আসলে একটা মাছি বসলো, তো সেই মাছিটা আবার ওনার খাবারে, সেই খাবারটা তিনি ঢাকনা দিয়ে ঢাকে নাই, তো সেই খাবারে যে সেই মাছিটা বসছে। তো তারপর আন্টিকে বললাম যে আন্টি এটা কি আসলে আপনি বুঝতে পারতেছেন কিছু? তো আন্টি বলতেছে এর মাধ্যমে কী হয়েছে, কিছুই হয় না। তো আমি বললাম যে ওই মাছির পায়ে কিছু একটা, আপনি যে ওইখানে বাচ্চাটাকে যে টয়লেট করালেন সেখানে তো মাছির পায়ে গু লেগেছিল, সেই মাছিটা এসে আপনার খাবারে কিন্তু বসলো, তো আপনি যদি খাবারটা ঢেকে রাখতেন সেই মাছিটা অবশ্যই বসতো না। জি, এই বিষয়গুলো তখন এখন তো তারা নিশ্চয়ই বুঝতে পারছেন, হ্যাঁ তারা বিপর্যয়ের পর হয়তো বা তারা বুঝতে পারছেন। ডক্টর মোহাম্মদ শহীদুজ্জামান, আপনি আমাদের সঙ্গে যুক্ত আছেন। যে বিষয়গুলো আমরা শুনছিলাম সুমাইয়া আক্তারের কাছ থেকে, যে আসলে পরিবর্তন হচ্ছে, অভ্যাসের পরিবর্তন হচ্ছে, কিন্তু যে প্রসঙ্গগুলো আসছে আমি এর আগেও জিজ্ঞাসা করেছিলাম যে অবকাঠামোগত উন্নয়ন পাশাপাশি করে দেওয়া, সব বাড়িতে এই অবকাঠামো সুবিধাগুলো থাকে না সুন্দর অভ্যাসের জন্য, সেই জায়গায় এই প্রকল্প থেকে কতটুকু সহযোগিতা করা যাচ্ছে, অথবা আসলে ভবিষ্যৎ পরিকল্পনাটা কতটুকু? ধন্যবাদ আপনার 11 কোশ্চেনের জন্য, এবং একই সাথে আমাদের হামিদ স্যার যে কয়েকটা বিষয় অবতারণা করেছেন, আমি দুটোকে একত্রিত করে একটু বলার চেষ্টা করি। একটি বিষয় কিন্তু বাংলাদেশে আমাদেরকে বিবেচনা করতে হবে যে আমরা কিন্তু অনেক ভালো করেছি কিছু কিছু জায়গায়,
এবং অবভিয়াসলি আপনি যদি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স দেখেন তাহলে দেখবেন সাউথ এশিয়ায় যে কয়েকটি জায়গায় আমাদের অবস্থান তুলনামূলকভাবে ভালো, আমি বলছি না যে বাংলাদেশের সম্পূর্ণ ভালো হয়ে গেছে, কিন্তু একটা ইমপ্রেসিভ রেজাল্ট এসছে। তার একটি জায়গা হচ্ছে ওয়াশ সেক্টর, এবং ওয়াশ সেক্টরে যে এই ভালোটা হয়েছে তার কিন্তু একটি বড় কারণ ওয়াটার এইড বাংলাদেশের মতো প্রতিষ্ঠান বা ইএসডিওর মতো প্রতিষ্ঠান, শুধু তাই যে একমাত্র কারণ তা নয়, তার একটি বড় কারণ হচ্ছে যে এখানে কিন্তু একটি ভালো কোঅর্ডিনেশন, ইন্টিগ্রেশন এবং ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট রয়েছে। এই বাংলাদেশে কিন্তু এখন ওপেন ডেফিকেশন আপনি দেখবেন যে সিগনিফিকেন্টলি রুরাল এরিয়াতে একেবারেই রিডিউস হয়েছে, এবং আরবান এরিয়ার এই চ্যালেঞ্জের জন্যই এই চেঞ্জ এজেন্টরা কাজ করছে। এখানে সাস্টেনেবিলিটির যে কথাটি বলা হয়েছিল যে ইন ফিউচারে পাইলট প্রজেক্টের আপনার এই ইন ফিউচার কনটেক্সটে কি, এরকম অসংখ্য ভালো উদাহরণ আছে বলেই যে বাংলাদেশে আজকে ওয়াশ সেক্টরে বলেন, আজকে মাতৃমৃত্যুর হারের কথা বলেন, আজকে আপনার ইনফ্যান্ট চাইল্ডের কথা বলেন, এই জায়গাগুলোতে যে ভালো হয়েছে তার অনেক একটা বড় কারণ হচ্ছে যে এই সমস্ত পাইলটিং গুলো পরবর্তীতে মেইন স্ট্রিম হয়ে এটি কিন্তু সরকারি উদ্যোগগুলোর সাথে একত্রিত হয়েছে, এবং এই একত্রিত হওয়ার ফলে এটির কন্টিনিউশন চলমান রয়েছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে স্পেশালি ওয়াশের ক্ষেত্রে কিন্তু রেসপন্সিভ লোকাল গভর্নমেন্টকে যে আপনার অ্যাক্টিভেট করা, সেই অ্যাক্টিভেট করায় গভর্নমেন্টের পলিসি অ্যাডভোকেসিতে কিন্তু একটা ভালো ভূমিকায় এনজিওদের যুক্ততা রয়েছে। এই প্রোগ্রামের ক্ষেত্রেও আমরা বলবো যে ডেফিনেটলি আপনি যদি লোকাল গভর্নমেন্টের ম্যানুয়াল দেখেন তাহলে তাদের একটি বড় জায়গা হচ্ছে যে তারা অন্যান্য সেক্টরের মতো ওয়াশ সেক্টরেও তাদের অবদান থাকবে। ফ্রম দ্য ইনসেপশন অফ দিস প্রজেক্ট আমরা কিন্তু এই প্রোগ্রামটিতে আমাদের সিটি কর্পোরেশনের সাথে একটা চমৎকার রিলেশনশিপ আছে, এবং স্থানীয় যারা কাউন্সিলর তারা খুবই নিবিড়ভাবে এই প্রোগ্রামটির সাথে একেবারেই সূচনা লগ্ন থেকে যুক্ত ছিলেন, বর্তমানেও আছেন, ভবিষ্যতেও থাকবেন। এবং সিটি কর্পোরেশনের যে সমস্ত অ্যালোকেশন সেগুলো যেন ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে এবং এটা একটা বেটার ইনফ্রাস্ট্রাকচার এবং ইমপ্রুভমেন্টে ভূমিকা রাখতে পারে, সেই কাজগুলো কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। আমাদের একটি জিনিস মনে রাখতে হবে যে আপনি অনেক বড় ইনফ্রাস্ট্রাকচার করলেন কিন্তু ইউটিলাইজেশনের জায়গায় সেটা কাজ করলো না, হ্যাঁ, এবং সেটা অ্যাভেলেবিলিটির জায়গায় মানুষের জন্য ওপেন হলো না, তাহলে কিন্তু সেটি আসলে সুফল আনে না। এবং সেই জায়গাটিতেই এই প্রোগ্রামটির একটি বড় সাকসেস বা একটি বড় দৃশ্যমান বিউটি হচ্ছে এই যে এই রিসোর্স অ্যালোকেশন সেটা গভর্নমেন্টের বা সিটি কর্পোরেশনের বা এট দ্য সেম টাইম এই প্রোগ্রাম থেকে আমরা যে সমস্ত সাপোর্ট দিয়েছি, আমি বলেছি যে আমরা এখানে এই 10,500 জন মানুষকে এই যে কাভারেজ, সেখানে তাদেরকে আমরা হাইজিন কিট এবং অন্যান্য সাপোর্ট, এবং এর পাশাপাশি আমরা কিছু ওয়াটার স্যানিটেশনের কিন্তু ইনফ্রাস্ট্রাকচারও করে দিয়েছি। কিন্তু ইন ফিউচারে এগুলো যেন টিকে থাকে যথাযথভাবে, সেজন্য এই চেঞ্জ এজেন্টরা যেমন একটা ভালোভাবে কাজ করবে। এবং হামিদ স্যার যেটি বলেছিলেন যে সুমাইয়ারা তো হারিয়েও যেতে পারে, আমি ওনার সঙ্গে আংশিক একমত যে হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে সুমাইয়ারা হারিয়ে যেতে পারে, কিন্তু আমরা খুবই আশাবাদী এজন্য যে এই প্রজেক্টে এই সুমাইয়ারা দুটো কারণে হারাবে না। একটি কারণ হচ্ছে তাদের যে ভেতরের যে অন্তর্নিহিত সামর্থ্য এবং তাদের যে চেতনা এবং তাদের যে নেতৃত্ব, সেটিকে কিন্তু আমরা নার্চার করেছি, এবং তারা কিন্তু এখন একটি মুখপাত্রে পরিণত হয়েছে। এই যে স্কিল ট্রান্সফার, এই স্কিলটি তার ভিতরে থেকে যাবে। নাম্বার 2 হচ্ছে এই যে গুড রিলেশনশিপ, কোঅর্ডিনেশন, কমিউনিকেশন অ্যান্ড কোলাবোরেশন উইথ দ্য আদার স্টেক হোল্ডার্স লাইক দ্য সিটি কর্পোরেশন অ্যান্ড ডিউটি বেয়ারার্স, সেটি কিন্তু আমরা কন্টিনিউ করে যাব। কারণ ইএসডিও ঢাকা শহরে খুব বড় ধরনের এক্সিস্টেন্স আছে, এবং আমরা শুধুমাত্র প্রজেক্ট বেস কাজে কখনোই বিশ্বাসী না। বাংলাদেশে কিন্তু চাইল্ড লেবার অনেক কমেছে, এবং সেখানেও কিন্তু আমরা এই ধরনের কন্টিনিউশনগুলো রেখেছি। অতএব আমরা আশাবাদী যে অভিজ্ঞতা আমরা এই কার্যক্রমের মাধ্যমে অর্জন করেছি লিন্ডেক্স এবং ওয়াটার এইড বাংলাদেশের সাথে, সেই অভিজ্ঞতাকে আমরা ছড়িয়ে দিতে পারবো আরো বৃহত্তর পর্যায়ে, এবং এই দেশের যে সামগ্রিক ওয়াশ সেক্টরে এটি আরো বড় অবদান রাখতে সক্ষম। ধন্যবাদ। জি, ডক্টর মোহাম্মদ শহীদুজ্জামান ধন্যবাদ, যুক্ত আছেন আমাদের সঙ্গে। একটু আসতে চাই হাসিন জাহান, কান্ট্রি ডিরেক্টর ওয়াটার এইড, আপনার কাছে আবারও। সারা দেশেই অনেকদিন ধরে আপনারা কাজ করছেন, এই কাজ করতে গিয়ে আপনাদের তো নিশ্চয়ই আলাদা করে একটি তথ্য ভাণ্ডারও তৈরি হয়েছে, শুধু ঢাকার মিরপুর না, অথবা ঢাকার আর 2-1টি জায়গা নয়, সারা দেশে অনেক জায়গা আছে যেখানে এই কার্যক্রমগুলো করা উচিত, ছড়িয়ে দেওয়া উচিত, এই সচেতনতাগুলোকে আরও বেশি জাগ্রত করা উচিত। সেই জায়গায় আপনারা যাদের সঙ্গে কাজ করছেন, সরকারের বিভিন্ন সংস্থা অথবা স্থানীয় সরকারের সঙ্গে, তাদের কতটুকু সম্পৃক্ত করতে পারছেন, এবং একটু যদি ভবিষ্যৎ পরিকল্পনাটা বলেন যে কিভাবে আগাতে চান।
ধন্যবাদ। আমি আসলে শুরুতে একটু লিন্ডেক্সকে ধন্যবাদ জানাতে চাই, কারণ আমরা যখন এসডিজি অর্জনের কথা বলি তখন প্রাইভেট সেক্টর একটা বড় ভূমিকা পালন করে। প্রাইভেট সেক্টরের কন্ট্রিবিউশন ছাড়া এসডিজি অর্জন করতে পারবো না আমরা, এবং লিন্ডেক্স এখানে একটা বড় ভূমিকা পালন করছে। তো আমি আসলে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে চাই। কিন্তু আমাদের একটা সমস্যা আছে যে প্রাইভেট সেক্টরের যে কন্ট্রিবিউশন, এগুলোকে কাউন্ট করার জন্য বা গণনায় আনার জন্য, এই কন্ট্রিবিউশনটাকে একত্রে আনার জন্য সরকারি কোনো নির্দেশনা বা সেরকম কোনো প্ল্যাটফর্ম নাই যেখানে আমরা এটাকে একত্রিত করতে পারি। তো সেখানে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এটা একটা। আর দ্বিতীয়ত আমি ইএসডিও কে ধন্যবাদ জানাতে চাই যে এমন করে একটা চমৎকার প্রজেক্ট নামানোর জন্য, এবং ইএসডিওর যেই কথাটা জানানো দরকার এখানে সব মানে অডিয়েন্সের জন্য, যে ওনারা আসলে একটা ন্যাশনাল এজেন্সি, এবং যারা আসলে যাদের কাজ হচ্ছে যে কোনো একটি কাজকে জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়া এবং কন্টিনিউটি রাখা। আমরা ইন্টারন্যাশনাল এজেন্সি, আমরা হয়তো কিছুদিনের জন্য কাজ করতে পারি, কিন্তু এই কন্টিনিউটিটা ন্যাশনাল এজেন্সিগুলি ধরে রাখেন, এবং সেই জন্যই আমরা যারা ইন্টারন্যাশনাল এজেন্সি আছে তারা ন্যাশনাল এনজিওদের সাথে কাজ করে সমন্বিতভাবে কোনো একটা কাজ করি। আমি আসলে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা এখানে বলতে চাই, বিশেষ করে হামিদ ভাই যে সমস্ত প্রশ্ন করেছেন, খুব ইম্পর্টেন্ট কয়েকটা পয়েন্ট রেজ করেছেন, এবং এই প্রশ্নের উত্তর মানে এটা আসলে আমার কাছে মনে হয়েছে এটা গুরুত্বপূর্ণ, এবং এই সম্পর্কে দু একটা কথা বলা প্রয়োজন। আমরা কেউই আসলে বস্তির বাস্তবতাটাকে অস্বীকার করতে পারবো না। আমরা গুলশান বনানীর মতো জায়গাতেও বস্তির বাস্তবতা অস্বীকার করতে পারবো না। সেই কারণে কি বস্তিতে আমরা মানুষ যারা বসবাস করছে তারা পানির ব্যবস্থা বা হাইজিন থেকে তাদেরকে আমরা বিরত রাখবো? তাদেরকে কি আমরা খাওয়ার পানি থেকে বিরত রাখতে পারি? এটা কি আসলে মানবিকভাবে সম্ভব? সম্ভব না। সেই কারণে ওয়াটার এইড যেই প্রিন্সিপাল বা নীতিতে বিশ্বাস করে সেটা হচ্ছে হিউম্যান রাইটস, অর্থাৎ তাদের হিউম্যান রাইটস এর কারণে তারা পানির পাবে, তারা স্যানিটেশন ব্যবস্থা পাবে, সেটা আমরা বিশ্বাস করি, এবং সেই জন্যই আমরা কাজ করে যাই। এবং আমরা সমস্ত বস্তিতে এ কারণেই তাদেরকে পানি এবং পয় নিষ্কাশন এবং হাইজিনের ব্যবস্থা দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। দ্বিতীয় বিষয় যেটি, সেটা হচ্ছে যে আপনারা যদি একটু ইতিহাস ঘেঁটে দেখেন, দেখবেন যে একটা বস্তির অবস্থান প্রায় 20 বছর, 25 বছর, 30 বছর ধরে একটা বস্তি সেখানে রয়েছে, অলমোস্ট পার্মানেন্ট লেভেলে সেখানে রয়েছে। সুতরাং সেখানে আমরা যখন একটা স্থাপনা দিয়ে দেয়, যেটা একটু আগে জামান ভাই বললেন, যে সেখানে আমরা স্থায়ী স্থাপনা, একটা ভালো মানসম্মত স্থাপনা দেওয়ার চেষ্টা করি, যেটাকে আমরা কমিউনিটি ম্যানেজড টয়লেট বলি, যেটা একাধিক হাউসহোল্ড মিলে ব্যবহার করে, সেটা দিয়ে থাকি। সেই ধরনের ব্যবস্থাপনা আমরা করে থাকি। তো এইগুলো আসলে প্রয়োজন, সেটা আমরা দিতে হবে, সেটার কোনো বিকল্প নাই, এবং ভালো পানির ব্যবস্থা, নিরাপদ পানির ব্যবস্থা আমাদেরকে করতে হবে। এখন আসি ইনফ্রাস্ট্রাকচার যখন দেই আমরা, সেটা যে কোনো বস্তিতে দেই, আমরা সেই সিটি কর্পোরেশন বা মিউনিসিপ্যাল অথরিটির সাথে খুব ক্লোজ কোলাবোরেশনে এই কাজটা করে থাকি। এটা আমার চাইতে জামান ভাই আরো ভালো বলতে পারবেন, কারণ তারা মাঠের কাজটা করে থাকেন, তারা খুব ক্লোজ কোলাবোরেশনে তাদের সাথে সহায়তা নিয়ে মাঠের কাজটা করে থাকেন। এটা হচ্ছে হার্ডওয়্যার পার্ট, মানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের পার্ট। এর পাশাপাশি একটা সফটওয়্যার পার্ট আছে। সেই সফটওয়্যার পার্টের দুটো অংশ, একটা হচ্ছে হাইজিন প্রমোশন, যেটার বিষয়ে আপনারা এতক্ষণ শুনলেন যে কিভাবে আমরা হাইজিন প্রমোশন করি। হাইজিন প্রমোশনের একটা ইম্প্যাক্ট আছে, এই ইম্প্যাক্ট হচ্ছে হেলথ আউটকাম, অর্থাৎ হাইজিন প্রমোশনের কারণে সরকারের ইনভেস্টমেন্ট অনেক কমে যায় হেলথ সেক্টরে, অর্থাৎ হাইজিন প্রমোশনের কারণে এই যে অসুখ বিসুখ কমে যায়, তাতে সরকারের আসলে স্বাস্থ্য খাতে ব্যয় কমে যায়। সুতরাং আমরা যে ইনফ্রাস্ট্রাকচারে বস্তিতে ব্যয় করছি, এটার কারণে সরকারের স্বাস্থ্য খাতে ব্যয় কমে যাচ্ছে। সুতরাং পরোক্ষভাবে আমরা সরকারকে সহায়তা করছি অন্য খাতে ব্যয় কমানোর জন্য, এটা একটি। দ্বিতীয় হচ্ছে আমরা যে সফটওয়্যারে ইনভেস্ট করতেছি, অর্থাৎ সুমাইয়ার উপরে যে ইনভেস্টমেন্টটা হয়েছে, চেঞ্জ এজেন্টের উপরে যে ইনভেস্টমেন্টটা হচ্ছে, এটা হচ্ছে জেনারেশনাল ইনভেস্টমেন্ট, অর্থাৎ আমরা ফিউচার জেনারেশনে ইনভেস্ট করছি। এই ইনভেস্টমেন্টের কোনো হয় নাই, অর্থাৎ সুমাইয়া এখন যেভাবে কথা বললো আমাদের সবার চেয়ে, সে কিন্তু কম গুছিয়ে কথা বলে নাই, সে কিন্তু কম মানে ভালো করে কথা বলে নাই। তার মানে কি, স্কিলটা ট্রান্সফার হয়ে যাচ্ছে, ডেভেলপ করে যাচ্ছে তার মধ্যে।
সে যখন বড় হবে, সে যখন চাকরিতে ইন্টারভিউ হবে, তাকে কেউ ঠেকাইতে পারবে না। সে যদি একটা এন্টারপ্রেনার হয়, সে সবচেয়ে ভালো মার্কেটিং করবে। সুতরাং তার মতো সমস্ত চেঞ্জ এজেন্ট এখন কিন্তু অনেক ভালো করবে, তারা এম্পাওয়ার্ড হয়ে গেছে, যেটা আমাদের ইন্ডেক্সের ভাই বলেছেন। সুতরাং আমরা আসলে 350 জনকে এম্পাওয়ার করে ফেলেছি, মেয়েদেরকে। সুতরাং দিস ইজ এ সাস্টেইনড কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি, এটার কোনো ভয় নাই। সুতরাং এই ধরনের সাস্টেনেবিলিটি আমরা এনশিওর করেছি, সেটাই হচ্ছে আমাদের প্রজেক্টের সবচেয়ে বড় কন্ট্রিবিউশন। জি, অনেক ধন্যবাদ। তবে আমার একটি প্রশ্ন ছিল যে সারা বাংলাদেশে আপনাদের কার্যক্রমগুলোকে আরো ত্বরান্বিত করার জন্য আপনারা কিভাবে ভাবছেন, এবং নিশ্চয়ই আলাদা করে আপনাদের তথ্য ভান্ডার থাকে, সেই জায়গাগুলোতে কিভাবে কাজ করবেন। পরবর্তীতে আপনার কাছে ফিরে আসলে এই প্রশ্নের উত্তর অবশ্যই জানতে চাই। এক লাইনে উত্তর দিয়ে দিচ্ছি, আমরা 5 লক্ষ বস্তিবাসীর সাথে কাজ করছি এই মুহূর্তে করোনাকালীন সময়ে। তাছাড়াও সারা বাংলাদেশে আমরা 16টি জেলায় কাজ করছি। আমরা এই পর্যন্ত প্রায় 3 মিলিয়ন লোকের সাথে এই বছরে আমাদের কাজ করার একটা পরিকল্পনা আছে, এবং আমরা সরকারের সাথে সম্মিলিতভাবে কাজ করছি এবং বিভিন্ন পলিসি নিয়ে আমরা কাজ করছি যাতে প্রো পুয়ার সার্ভিস ডেলিভারিটা এনশিওর হয়। জি, ওয়াটারের একটি বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে, আমরা জানি, সেভাবেই কাজ আগাচ্ছে এবং বাংলাদেশ উপকৃত হচ্ছে। কাজী মোহাম্মদ ইকবাল হোসেন, একটু আপনার কাছে আসি। আপনি গুরুত্বপূর্ণ অবদান রাখছেন এই পুরো প্রকল্পের মধ্যে। যেটি মনে হয় যে আরএমজি সাপ্লাই চেইনে কোনো কি প্রভাব পড়ে যদি পরিচ্ছন্নতা কার্যক্রমে, স্বাস্থ্য অভ্যাসে, নিরাপদ পানি ব্যাঘাত ঘটে? আর এই প্রকল্পটি যদি সঠিকভাবে বাস্তবায়ন এবং সারা দেশে যদি এর প্রভাব পড়ে ইতিবাচকভাবে, আরএমজি সাপ্লাই চেইন কতটুকু উন্নত হতে পারে, বায়াররা কতটুকু বাংলাদেশের উপর ট্রাস্ট করতে পারে? ওকে, ধন্যবাদ। দেখুন, আরএমজি সাপ্লাই চেইন একটি শ্রমগণ প্রতিষ্ঠান। বিশেষ করে আপনি ফ্যাক্টরিগুলো যদি দেখেন, সেইখানে আসলে প্রচুর শ্রমিক কাজ করে এবং তার ম্যাক্সিমাম অংশ, সিংহভাগ অংশই হলো মহিলা এবং মেয়ে শ্রমিক। এবং ব্যাপারটা হলো তারা যখন তাদের গ্রাম থেকে আসে, তারা মূলত বস্তি এলাকাগুলোতেই বসবাস করে এবং তাদের জীবনযাত্রার মানটা খুব একটা উন্নত না। সো এবং তারা যে কাজটা ফ্যাক্টরিতে করে সেটা আসলে খুবই জটিল, আমি বলবো জটিল, এবং তারা খুব কনসেন্ট্রেট করে কাজ করতে হয়। এখন তাদের যে ব্যক্তিগত লাইফস্টাইল, তাদের যেই বাসায় থাকার, তাদের খাওয়া দাওয়ার যে ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলোর উপরে তাদের উৎপাদনশীলতা একটু বড় অংশ নির্ভর করে। আপনি যদি জানেন, আমি একটা ফ্যাক্টরিতে যখন আমি একজন মহিলা শ্রমিকের সাথে কথা বলছিলাম, সে আমাকে বলল যে আপনি কি বুঝবেন, আমার তো সকালবেলা টয়লেটে যেতেই 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়, অথবা আমার পানি কালেকশন করতে আমার 20 মিনিট 40 মিনিট চলে যায়। সো এই যদি হয় তার জীবনযাত্রার মান, সে তার জীবনের অন্যান্য কাজগুলো কখন করবে, এবং সেই টেনশনটা কিন্তু তার ফ্যাক্টরিতে যখন কাজ করতে আসে তখনও কিন্তু তার মাথায় এটা থাকে। এবং এই জন্য আমি যদি তার লাইফস্টাইলের ইমপ্রুভমেন্টের জন্য, তার জীবনযাত্রার মান উন্নয়নের জন্য কোনো অবদান রাখি, তার ওয়াশ ফ্যাসিলিটিস ইমপ্রুভ করি, তাহলে সেটা আলটিমেটলি কিন্তু তার উৎপাদনশীলতার দিকে আগাবে। এবং যেই ফ্যাক্টরি, যেই ওয়ার্কার যত বেশি তার ব্যক্তিগত জীবনে, তার বসবাসের স্থানে যতটা সুযোগ সুবিধা পাচ্ছে, এবং তার সেই সুযোগ সুবিধার উপর ডিপেন্ড করে তার উৎপাদনশীলতা, তার ক্রিয়েটিভিটি, তার ভালো কাজের যেই তার আউটপুট, সেই আউটপুট গুলো কিন্তু বেড়ে যায়। সো লিনডেক্স আমরা যখন সাপ্লাই চেইনে কাজ করি, আমরা দেখি শুধু আমাদের প্রোডাকশন, লিনডেক্স কিংবা অন্যান্য যে ফ্যাশন ব্র্যান্ডগুলো আছে, কিন্তু এই প্রোডাকশনের পিছনে যে অনেকগুলো জিনিস আছে, সেই জিনিসগুলো যদি আমরা ইভালুয়েট করি, সেই জিনিসগুলো যদি অ্যাসেসমেন্ট করি, তো আমরা দেখতে পাই যে প্রোডাক্টিভিটি অথবা যে উৎপাদনশীলতা, এই উৎপাদনশীলতা অনেকগুলো ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত হয়। সো এই ফ্যাক্টরের মধ্যে একটা ফ্যাক্টর হলো ওয়ার্কারের জীবনযাত্রা মান উন্নয়ন। তো সেই জন্য আসলে লিনডেক্স, আমরা যে কোম্পানি, আমরা ওই ওয়ার্ক সেক্টরে ইনভলভ হতে চাচ্ছিলাম এবং আমরা হয়েছি, এবং আমরা আশা করি যে এর থেকে আমরা যে আউটপুট পেয়েছি সেটা আসলে রিমার্কেবল এবং উল্লেখযোগ্য। এবং আমার মনে হয় যে অন্যান্য যে ফ্যাশন ব্র্যান্ডগুলো আছে, সেই ফ্যাশন ব্র্যান্ডগুলা, ইভেন আরএমজি সাপ্লাই চেইনে যে আরো যারা আছে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে যারা জড়িত আছে, তারা যদি সবাই নিজ নিজ অবস্থান থেকে শ্রমিকদের, স্পেশালি মহিলা শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নে কিছু অবদান রাখে, তাহলে আরএমজি সেক্টর অনেক বেশি অনেক এগিয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। এটা অনেক বেশি। লিতি মুনতাহা মহিউদ্দিন, আপনার কাছে একটু আসতে চাই, আমাদের সময়
সময় শেষ দিকে চলে এসছে, একটু সংক্ষেপে আপনার কাছ থেকে জানতে চাইব যে প্রক্রিয়ায় আগাচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশের বস্ত্রখাত, আমরা বলি যে স্বাধীনতার 50 বছরে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের উন্নয়ন একটি বড় অর্জন, সেই জায়গায় পরিচ্ছন্নতার যে বিষয়টি এটিও খুবই গুরুত্বপূর্ণ। আসলে উদ্যোক্তা পর্যায়ে, প্রতিটি উদ্যোক্তা পর্যায়ে, প্রতিটি ফ্যাক্টরিতে আলাদা করে এর উন্নয়ন দরকার রয়েছে, সেই জায়গায় আপনাদের ভাবনাগুলো কেমন? আসলে আমরা একটু আগে যে বিষয়গুলো শুনছিলাম যে আসলে একটা ইনডিরেক্ট এক্সপেন্স তো আমরা অলরেডি ইনকার করি, যে তাদের একটা মেন্টাল ট্রমা, যে বিষয়গুলো আমরা আমাদের জায়গা থেকে, যেটা একটু আগে মিস হাসিন জাহান যে কথাগুলো বললো যে গুলশান বনানী আমরা থেকে আমাদের আসলে আমরা লাইফের অনেকগুলো জিনিসকে উই টেক থিংস ফর গ্রান্টেড, সেফ ড্রিঙ্কিং ওয়াটার বলেন, ক্লিন টয়লেট ফেসিলিটিস বলেন, এই জিনিসগুলোর অ্যাবসেন্টিজম যে কত বড় একটা মেন্টাল ট্রমা, সেটা অবশ্যই একটা ইনডিরেক্ট এক্সপেন্স আমাদের উপরে ইনকার করেই। এবং সাথে সাথে যে ডিরেক্ট এক্সপেন্স আমরা দেখি যে ওনাদের এই সেফ বিষয়গুলো, হাইজিনের বিষয়গুলো না থাকার কারণে তাদের যে অ্যাবসেন্টিজম গুলো ডিরেক্টলি আমাদের প্রোডাক্টিভিটি এবং আমাদের প্রফিটেবিলিটিকে একেবারেই ডিরেক্টলি এফেক্ট করে। একজন আমরা যদি ছোট কিছু স্টোরিও শেয়ার করি, আমি জানি আমাদের টাইম একটু কম, বাট ইভেন যে মেন্টাল ট্রমাটা একটা এমপ্লয়ি গোজ থ্রু, একটা ফিমেল এমপ্লয়ি গোজ থ্রু, যদি কোনো আমরা যদি মাসিকের সময়টা চিন্তা করি, তাদের যে কোনো একটা ব্লাড স্টেইন তাদের কাপড়ে, সেখান থেকে আমাদের যে মেল কাউন্টার পার্টসরা যেই পরিমাণে তাদেরকে বুলি করা হয় সেই কারণগুলোতে, এবং একটা সময় করা হতো, এখন অবশ্যই অ্যাওয়ারনেস কারণে এবং অনেক ক্ষেত্রের কারণে এই জিনিসগুলো তাদের মধ্যে ইমপ্রুভমেন্ট এনেছে। আমার নিজস্ব ফ্যাক্টরিতে আমি যদি বলতে চাই, আমার লিড ব্র্যান্ড একজন জার্মান ব্র্যান্ডের সাথে কোলাবোরেট করে আমরা আমাদের ফ্যাক্টরির 100% ফিমেল এমপ্লয়িজদের এন্টায়ারলি ফ্রি 1 মাসের সাপ্লাই করে এভরি মান্থ তাদেরকে মেনস্ট্রুয়াল যে সাপ্লাইজ গুলো লাগে ইনক্লুডিং স্যানিটারি ন্যাপকিনস তাদেরকে দিচ্ছি। এবং এর আগের স্টোরিজ গুলো আমি যদি রিকল করি এবং এখনকার ডিফারেন্সটা, ইম্প্যাক্টটা আসলে হিউমাঙ্গাস। তাদের ওই সময়টা একবারে অ্যাজ আ ফ্যাক্ট তারা 1 থেকে 2টা দিন অ্যাবসেন্ট থাকতোই। এবং তার সাথে তারা যে আসলে আপনারা জানেন যে ফ্যাক্টরিতে যে জুটের যে ইউজটা, এটা তো আসলে আমাদের একটা ওয়েস্টেজ প্রোডাক্ট, এটার অ্যাক্সেস তাদের কাছে অনেক বেশি। এবং ফাইন্যান্সিয়ালি যখন তাদের স্যানিটারি ন্যাপকিন কিনা একটা প্রেশার হয়ে যেত, তারা সেই জুটের উপরেই জাস্ট অ্যাজ আ ফ্যাক্ট তারা ওগুলোর উপরেই ডিপেন্ড করতো। এই মাসের প্রত্যেক মাসে এই জিনিসগুলোর ইউজেজ, যেখানে এত কন্টামিনেশন, এত হাই লেভেল অফ ডিজিজের স্প্রেড সেটার থ্রুতে, যেটার কোনো হাইজিন ফ্যাক্টর বলতে কিছুই নাই, সেই সময় আপনারাই বুঝতে পারছেন যে তাদের অ্যাবসেন্টিজমের রেটটা কতটা হাই ছিল। এবং যতদিন থেকে আমরা 2017 থেকে এই আমার বায়ারের সাথে কোলাবরেট করে এই ফ্যাসিলিটিটা তাদেরকে দিচ্ছি, যে 100% অ্যাক্সেস তাদেরকে, ফ্রি অ্যাক্সেস তাদেরকে স্যানিটারি ন্যাপকিনের, এবং তখন থেকে আমার অ্যাবসেন্টিজম ফ্যাক্টরিতে মানে ইমপ্রুভ হয়েছে ওভার 10 to 15% ইন উইমেন, স্পেশালি ওই সময়টাতে। এবং তাদের এরপরের ফিডব্যাকও হচ্ছে ইমেন্স। বাট প্রবলেমটা যেখানে, সেটা হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার বা যে মেন্টাল যে শিক্ষাটা নিয়ে তারা বড়, এখানে আসলে চেঞ্জের বা অর্থাৎ এই চর্চাগুলো আসলে প্রাতিষ্ঠানিক পর্যায়ে প্রতিটি প্রতিষ্ঠানে বাড়ানো উচিত, যেভাবে আপনি এগিয়ে এসেছেন অন্যদের এভাবে এগিয়ে আসা উচিত। আমরা একটু আসতে চাই ডক্টর সৈয়দ আব্দুল হামিদ, ইনস্টিটিউট অফ হেলথ ইকোনমিক্স, ঢাকা বিশ্ববিদ্যালয়। বেশ কিছু আলোচনার বিষয় এসেছে, এমন বিষয় এসেছে যে সরকারি প্ল্যাটফর্ম নাই, সরকারি বেসরকারি যে উদ্যোগগুলো সবসময় কিন্তু একসাথে কোলাবোরেট করা যায় না, ঘাটতি থেকে যায় সমন্বয়ের কোথাও সব জায়গায়। যদি এই রকম হয় তাহলে তো আমরা আসলে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে পারবো না। সেই ক্ষেত্রে আপনার পরামর্শ জানতে চাই কিভাবে কোলাবোরেশনটা বাড়ানো যায়। অনেক ধন্যবাদ। আমি এই প্রথমে এই ইএসডিও এবং ওয়াটার এইডকে ধন্যবাদ জানাতে চাই। ওনারা যেটা বলেছেন যে হ্যাঁ, বাংলাদেশের যে স্যানিটেশন বিশেষ করে ওয়াশ সেক্টরে যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, ওনাদের কন্ট্রিবিউশন অনেকটাই। এবং আমরা ওয়াশে আমরা জানি যে আমরা ইন্ডিয়া থেকেও এগিয়ে আছি। সো এগুলো সম্মিলিতভাবে কাজ করা হচ্ছে বলে আমরা এই জায়গাটাতে এসেছি। বাট আমাদের আরো অনেক সামনে যাওয়ার সুযোগ রয়েছে এবং যেতে হবে, সেই জায়গাতে ওনারা ভবিষ্যতে কাজ করবেন। আমার যেটা মনে হয়, সেটা আপনার যে কোয়েশ্চেন সেটা হলো যে ধরেন যে হাসিনা আপা যেটা বলছিলেন চমৎকার, এবং তার আগে সময়ের যে এক্সাম্পলটা বলছিলেন সেটাও চমৎকার, বিষয় যেমন ভাবে বললেন, সবাই খুব চমৎকার বলেছেন। আমার মনে হয় যে এখানে যে এই মেইনটেনেন্সের একটা জায়গা আছে, যে একটা
স্থাপনা বা একটা জিনিস কমিউনিটিতে করে দিলেন, সেখানে অনেক সময় ওনারা চেষ্টা করেন সেটা হলো সিটি কর্পোরেশন বা পৌরসভা যারা আছেন তাদের সংশ্লিষ্টতা রেখে কাজ করে, কিন্তু দেখা যায় যে মেইনটেনেন্সটা হয় না। এখানে কমিউনিটি লেভেলেও যে মেইনটেনেন্সটা সেটাও কিন্তু আমাদের এখানে খুব বেশি ভালোভাবে হয় না, কারণ এখানে নানা রকমের ঘাটতি থাকে। তো আমার মনে হয় যে এই মেইনটেনেন্সে একটু জোর দেওয়া দরকার, যে এগুলো থেকে দীর্ঘমেয়াদী একটা সুফল পাওয়ার জন্য। কারণ লেসনটা তো থেকে যায়, যেটা সময়ে বললেন বা হাসিনা আপা বললেন, সেই লেসনটা থেকে যাচ্ছে। সময়ের ব্যক্তিগত জীবনের ইমপ্রুভমেন্ট হয়ে গেছে, কিন্তু সময়ে আর কতগুলো জায়গায় কতগুলো মেয়েকে চেঞ্জ করতে পারছে, সেই জায়গাটা দীর্ঘমেয়াদী যদি এই প্রজেক্টটা টিকে না থাকে তাহলে সেখানে একটা কোশ্চেনের সম্মুখীন হয়ে যায়। তো আমি আপনার এই কোশ্চেনে যেটা আসবো সেটা হলো যে এই জায়গায় কাজ করতে গেলে এটা সরকারও নিশ্চয়ই এই যেহেতু এসডিজি সামনে আছে এবং সরকারও মনোযোগী এই জায়গাগুলোতে কাজ করা, এবং সরকারকে এই জায়গাগুলোতে সংশ্লিষ্টতা করা, যে এসডিজি অর্জন করতে গেলে আমাদের এই ইনভেস্টমেন্ট দরকার, এবং সেই ইনভেস্টমেন্টের যে হাসিনা আপা যে সফট জায়গাগুলো বলছিলেন, যে সফটওয়্যার রিলেটেড সফট স্কিলে যে জায়গাগুলোতে, সেই জায়গাটাতে গুরুত্ব দিতে হবে। আমাদের সাধারণত যেটা দেখে থাকি সেটা হলো আমরা হার্ড ইনভেস্টমেন্ট বেশি উদ্যোগী হয় এবং সেখানে নানা ধরনের ভেস্টেড ইন্টারেস্ট থাকে, কিন্তু সেটাকে সামনের দিকে চালিয়ে নেওয়ার জন্য যে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো আমরা যতটুকু অগ্রগতি করতে পেরেছি সেটা যেন টিকে থাকে। সামনে আমাদের ফার্দার অগ্রগতি দরকার, ডেফিনেটলি দরকার, কিন্তু যে যতটুকু করতে পেরেছি সেটা টিকে থাকা। টিকে থাকার জন্য যে প্রসেসটা, সেই জায়গাটাতে যদি আমরা হাত দিতে পারি তাহলে অন্তত যতটুকু প্রোগ্রেস আমরা করতে পেরেছি সেটা থেকে পিছিয়ে আসবো না, সেখান থেকে ফার্দার ইমপ্রুভমেন্ট করার সুযোগ থাকবে। সো এই কারণে আমাদের মনে হয় যে এটা ইন্টিগ্রেটেড একটা চিন্তা দরকার, কারণ এখানে ওয়াশ সেক্টরের সাকসেসের মূলে, আপনারা সবাই ওয়াশ সেক্টরে এক্সপার্ট, আপনারা জানেন যে সাকসেসের মূলে যে তিনটা যে পিলার কাজ করে সেটা হলো ফাইন্যান্সিং, ইন্টিগ্রেশন এবং সাস্টেনেবিলিটি। সো এই তিনটা পিলার যদি একসাথে কাজ করে তাহলে আপনি যে কোশ্চেনটা করলেন সেটা সামনের দিকে এগোবে। জি, ডক্টর সৈয়দ আব্দুল হামিদ, অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। অনেক মূল্যবান বক্তব্য দিয়েছেন আপনারা সবাই। আমরা আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি। সুমাইয়া আক্তার, আপনার কাছ থেকে কথা শুনে শেষ করতে চাই আমাদের একদম 30 সেকেন্ডে বলবেন যে আসলে আপনার স্বপ্নটা এই পরিচ্ছন্নতার জায়গা থেকে কত বড়, কোন জায়গায় দেখতে চান বাংলাদেশকে আপনি যখন একটা পর্যায়ে যাবেন? আমাদের যে স্বাস্থ্যবিধি নিয়ে আমরা যে কাজগুলো করতেছি, তো এই স্বাস্থ্যবিধি নিয়ে এই কাজগুলো করাতে দেখা যাইতেছে যে আমাদের মতো আমরা যারা সচেতন, আমরা যারা এখন কাজ করতেছি, এছাড়াও বাংলাদেশে অনেক কিশোরী আছে আর যারা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানে না। কিন্তু আমার স্বপ্ন হচ্ছে যে তারা যেন অন্তত এই স্বাস্থ্যবিধি সম্পর্কে জানে, এবং তারা যদি জানতে পারে ভবিষ্যতে তারা আরও মানুষকে জানাতে পারবে। এর ফলে কি হবে, আমাদের বাংলাদেশে স্বাস্থ্যবিধি না মানা সম্পর্কে কেউ জানবে না, সবাই স্বাস্থ্যবিধি সম্পর্কে জানতে পারবে, এবং বাংলাদেশের পরিবেশটাও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন হয়ে আরও পরিবেশটা ভালো হবে। অসংখ্য ধন্যবাদ সুমাইয়া আক্তার। আপনাদের সবাইকে ধন্যবাদ। সুমাইয়া আক্তার, শামীমা বেগম, ডক্টর মোহাম্মদ শহীদুজ্জামান, ডক্টর সৈয়দ আব্দুল হামিদ, হাসিন জাহান, কাজী মোহাম্মদ ইকবাল হোসেন এবং লিথি মুনতাহা মহিউদ্দিন, আপনাদের সবাইকে 7 জনকে অসংখ্য ধন্যবাদ। আজকে গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন আপনারা। জি, আপনাকে ধন্যবাদ। জি দর্শক, এই ছিল স্বাস্থ্যবিধির চ্যালেঞ্জ বিশেষ আয়োজন। ডিবিসির সঙ্গে থাকুন।